নির্বাচনী কর্মপরিকল্পনা চূড়ান্ত এই সপ্তাহেই। কেন্দ্র না বাড়িয়ে ভোটার সংখ্যা সমন্বয়ের পরিকল্পনা। আইনশৃঙ্খলা বাহিনীতে নতুন নিয়োগ চলছে। একদিন বাড়ল ডাকসু নির্বাচনের মনোনয়নপত্র সংগ্রহ আর জমা দেওয়ার সময়সীমা। দাখিল করেছে বেশ কয়েকটি প্যানেল। লেভেল প্লেইং ফিল্ড নেই অভিযোগ ছাত্র দলের। গভীর সমুদ্রে মৎস্য আহরণের সুযোগকে কাজে লাগানোর উপর গুরুত্ব প্রধান উপদেষ্টার। মৎস্য খাতে অবদান রাখায় 9 ব্যক্তি ও প্রতিষ্ঠানকে পদক প্রদান। আমদানির খবরে নিম্নমুখী পেঁয়াজের বাজার। কেজি প্রতি দাম কমেছে 5 থেকে 10 টাকা। দাম আরও কমবে আশা ব্যবসায়ীদের। দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম। খসড়া অনুমোদন পেলে চলতি সপ্তাহেই প্রকাশ করা হবে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের কর্মপরিকল্পনা, জানালেন ইসির সচিব আক্তার আহমেদ। বললেন, ভোটার কেন্দ্র না বাড়িয়ে কেন্দ্রে ভোটার সংখ্যা বাড়িয়ে সমন্বয় করার সিদ্ধান্ত নিচ্ছে প্রতিষ্ঠানটি। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে এখন পর্যন্ত উদ্বেগের কোনো কারণ দেখছে না ইসি। রোকনুজ্জামানের প্রতিবেদন। ফেব্রুয়ারিতে ত্রয়োদশ সংসদ নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে নির্বাচন কমিশন। এরই মধ্যে স্বচ্ছ ব্যালট বাক্স, লক, সিল গালা, অফিসিয়াল সিল সহ 8 ধরনের সামগ্রী কেনাকাটা শেষ করেছে কমিশন। নির্বাচন সামনে রেখে সোমবার কমিশনের নেওয়া বিভিন্ন সিদ্ধান্ত তুলে ধরেন কমিশনের সিনিয়র সচিব। জানান, নির্বাচনী রোডম্যাপ খসড়া প্রস্তুত, অনুমোদন পেলেই চলতি সপ্তাহে প্রকাশ করা হবে। একটা কর্মপরিকল্পনার ব্যাপারে বলা হচ্ছিল, আমি বলেছিলাম যে আমরা এই সপ্তাহে এটা করব। হ্যাঁ, এটা কোঅর্ডিনেট করা হচ্ছে। কর্মপরিকল্পনার তো অনুবিভাগ আমাদের সম্পর্কিত এবং অন্যান্য প্রাসঙ্গিক বিষয়গুলো নিয়ে ড্রাফটটা করা হয়েছে। ড্রাফটটা এখন কমিশনে দিয়ে আমরা অ্যাপ্রুভ করবো। আমার বিশ্বাস যে এটা আমরা এই সপ্তাহের ভিতরে আপনাদেরকে দিতে পারবো। কমিশনের সিনিয়র সচিব আক্তার আহমেদ জানান, ভোট কেন্দ্র বাড়ছে না। 3000 ভোটারের জন্য থাকবে একটি ভোট কেন্দ্র। নতুন 22টি রাজনৈতিক দলের তথ্য তদন্ত করতে মাঠ পর্যায়ে চিঠি দেওয়া হয়েছে বলেও জানান তিনি। রাজনৈতিক দলগুলোর প্রতীকের তফসিল আইন মন্ত্রণালয়ে মতামতের জন্য পাঠানো হয়েছে, যা এখনো ফিরে আসেনি। ভোট কেন্দ্রের সংখ্যা বাড়বে না এর অর্থ এই না যে অতীতে যা ছিল সেটাই একদম হুবহু এটা রাখতে হবে বা সংখ্যা যৌক্তিক বিবেচনায় যদি বাড়ে সেটা, কিন্তু ওই আমাদের যে পার ভোট কেন্দ্র জাতীয় নির্বাচনের সাথে সম্পর্কিত 3000 জনের জন্য একটা কেন্দ্র, সেই অনুযায়ী আমরা হিসাব করে আমাদের ধারণা যে ভোট কেন্দ্র না বাড়িয়েও শুধু ভোটার উপস্থিতির বিষয়টাকে যদি আমরা বিবেচনায় নেই, তাহলে আমরা হয়তো দেখা যাবে যে এটাকে সমন্বয় করতে পারছি। সীমানা পুনর্নির্ধারণে 82টি আসনের আপিল শুনানি 24 থেকে 27 আগস্ট পর্যন্ত হবে বলেও ব্রিফিংয়ে জানানো হয়। পরে প্রধান নির্বাচন কমিশনারের সাথে দেখা করতে আসে নির্বাচন গণতন্ত্র নিয়ে কাজ করা মার্কিন সংস্থা IRI। সংস্থাটির এশিয়া অঞ্চলের পরিচালক জানান, আগামী নির্বাচন গণতান্ত্রিক পরিবেশে নিশ্চিত করতে রাজনৈতিক দলগুলোকে কারিগরি সহায়তা দেবে মার্কিন রিপাবলিকান পার্টির সাথে সংশ্লিষ্ট এই সংগঠন। এছাড়াও ইনক্লুসিভ ডায়ালগ করতেও সহযোগিতা করবে তারা। নির্বাচনকে অংশগ্রহণমূলক করতে কোনো আলোচনা হয়নি বলেও জানান মার্কিন সংস্থাটির পরিচালক। So we will continue to provide technical assistance to political parties. So part of my visit to Dhaka this week is to engage parties on what assistance IRI could provide to political parties. And then, as I mentioned, we had talked to the commission about potentially fielding a pre-election assessment mission. রোকনুজ্জামান, বাংলাভিশন, ঢাকা। নির্বাচন সামনে রেখে পুলিশ, বিজিবি, আনসার সহ আইনশৃঙ্খলা বাহিনীতে সৃজন ও শূন্য কিছু পদে নিয়োগ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী। সচিবালয়ে আইনশৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির 12তম সভা শেষে ব্রিফিংয়ে তিনি এসব কথা জানান। স্বরাষ্ট্র উপদেষ্টা জানান, জাতীয় নির্বাচনের প্রস্তুতি হিসেবে পুলিশে 15,851 জন, বিজিবিতে 4,469 জন, আনসারে 5,551, কারা অধিদপ্তরে 1,558 এবং ফায়ার সার্ভিসে 208 জনকে নিয়োগ দেওয়া হয়েছে। উপদেষ্টা বলেন, মব জাস্টিস কমেনি, তবে চেষ্টা চলছে কমিয়ে আনার। এ সময়ে ফুল দেয়া না দেওয়ার বিষয় নয়, 15 আগস্টে যেন কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে সে ব্যাপারে নির্দেশনা দেয়া ছিল বলেন উপদেষ্টা। তিনি বলেন, আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের অনুপস্থিত থাকার ব্যাপারে পদক্ষেপ নেওয়ার বিষয়টি চলমান প্রক্রিয়া, তবে অযথা কেউ যেন হয়রানির শিকার না হয় সে ব্যাপারেও সতর্ক থাকার কথাও বলেন তিনি। পুলিশ হলো 15,851 জন, বিজিবি হলো 4,469 জন, আনসার হলো 5,551 জন, ফায়ার হলো 208 জন, আর কারা হলো
1558 জন। এইগুলি কিন্তু সব নতুন নিয়োগ, এই সরকার আসার পরে এই নিয়োগটা। কিছু পদ সৃজন হয়েছে আর বেশিরভাগই পদ সৃজন হয়েছে, আর শূন্য পদও কিছু নিয়োগ দেওয়া হয়েছে। মব জাস্টিসটা যত কমায় আনা যায়, একে আমি বলবো না যে মব জাস্টিস এলিমিনেট হয়ে গেছে, এখনও হয়। যেমন রংপুরে একটা মব জাস্টিস হয়েছে কিছুদিন আগে, যদি ঢাকার এইসব এলাকায় কমছে, কিন্তু আশেপাশে কিন্তু মব জাস্টিস দুই একটা হয়ে যাচ্ছে। এটার আমরা চেষ্টা করতেছি যতটা কমায় নিয়ে আসা যায়। আওয়ামী লীগের দোসর পোলিং অফিসার দিয়ে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয় বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। সোমবার সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে নীলফামারী জেলার নবনির্বাচিত কমিটির নেতাকর্মীদের নিয়ে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি এমন মন্তব্য করেন। যেসব শিক্ষকরা কোনো দলের পক্ষপাতিত্ব করে না তাদেরকেই পোলিং অফিসার করার আহ্বান জানান তিনি। বলেন, পিআর পদ্ধতিতে নির্বাচন বাংলাদেশের জন্য উপযোগী নয়। এ সময় ডাকসু নির্বাচনে সাধারণ ছাত্রদের যথাযথ প্রতিনিধিত্ব হোক এমন আশাও প্রকাশ করেন তিনি। নানা কায়দায় দোসররা ঘাপটি মেরে ঝামেলা তৈরি করার অপচেষ্টা করছে বলেও অভিযোগ করেন রুহুল কবির রিজভী। ফেব্রুয়ারি মাসে যে নির্বাচন হবে রোজার আগে, সেটা অবাধ সুষ্ঠু নির্বাচন হবে। কিন্তু আওয়ামী লীগের আমলে 16,399 জন প্রাইমারি স্কুলের শিক্ষক নেওয়া হয়েছে। এর মধ্যে 55 থেকে 60% হচ্ছে আওয়ামী লীগের খাস তাদের দলীয় লোকজন। এরা যদি পোলিং এজেন্ট হয়, পোলিং অফিসার হয়, প্রিজাইডিং অফিসার হয়, তাহলে কি অবাধ সুষ্ঠু নির্বাচন হবে? জনগণ তার এলাকায় আগে থেকেই তারা চেনে, এবং এই চেনার কারণেই তারা বাছাই করে কাকে ভোট দিবে। এটাই হচ্ছে প্রতিষ্ঠিত পদ্ধতি। এর বাইরে গেলে জনগণ বিভ্রান্ত হবে। সুতরাং পিআর পদ্ধতি এই মুহূর্তে কোনো উপযুক্ত পদ্ধতি নয়। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা আমানুল্লাহ আমান বলেছেন, দেশের 3 ক্রান্তিকালেই জিয়া পরিবার এগিয়ে এসেছে। সন্ধ্যায় কেরানীগঞ্জের সিরাজনগর মাঠে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এ সময় তিনি বলেন, অন্তর্বর্তীকালীন সরকার নির্বাচনের রোডম্যাপ দিয়েছে, সবাইকে সেই নির্বাচনের জন্য প্রস্তুত থাকতে হবে। এছাড়াও বিএনপির প্রতিটি নেতাকর্মীকে ঘরে ঘরে গিয়ে ধানের শীষের মার্কার ভোট চাওয়ার আহ্বান জানান তিনি। এ সময় উপস্থিত ছিলেন কেরানীগঞ্জ মডেল উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি হাজী শামীম হাসান, সাধারণ সম্পাদক হাসমতুল্লাহ নবী ও সিনিয়র যুগ্ম সম্পাদক মনিরুল হক মনির সহ অন্যান্যরা। একদিন বাড়ানো হলো ডাকসু নির্বাচনের বিভিন্ন পদে মনোনয়নপত্র সংগ্রহ ও জমা দেওয়ার সময়সীমা। সন্ধ্যায় এ সময় বাড়ানোর ঘোষণা দেয় বিশ্ববিদ্যালয় প্রশাসন। তবে গণতান্ত্রিক ছাত্র সংসদ একে নির্বাচন পিছিয়ে দেওয়ার ষড়যন্ত্র বলেই উল্লেখ করেছে। আর এক ব্রিফিংয়ে ছাত্রদল অভিযোগ করেছে, ডাকসু নির্বাচনে লেভেল প্লেইং ফিল্ড তৈরি করতে পারেনি বিশ্ববিদ্যালয় প্রশাসন। এদিকে এরই মধ্যে প্যানেল ঘোষণা করেছে ইসলামী ছাত্র শিবির সহ কয়েকটি ছাত্র সংগঠন। বিভিন্ন ছাত্র সংগঠনের পাশাপাশি এই নির্বাচনে অংশ নিচ্ছেন জুলাই অভ্যুত্থানে ভূমিকা সহ নানা কারণে আলোচিত বেশ কয়েকজন ছাত্র নেতা। বিস্তারিত মুবাশশির আহমদের রিপোর্টে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসুর নির্বাচনের মনোনয়ন ফর্ম সংগ্রহের 7ম ও শেষ দিন সোমবার সকাল থেকেই সিনেট ভবনে মনোনয়ন ফর্ম সংগ্রহের জন্য ভিড় করেন শিক্ষার্থীরা। ডাকসুতে বিভিন্ন পদে মনোনয়ন ফর্ম সংগ্রহ করেছেন 565 জন। আর 18টি হল থেকে হল সংসদ নির্বাচনের প্রার্থী হিসেবে মোট 1226 জন মনোনয়ন ফর্ম সংগ্রহ করেছেন। আর যেন ডাকসু করার জন্য আমাদের কখনো অনশনে বসতে না হয়, কখনো আমাদের রাজপথে নামতে না হয়, আন্দোলনে নামতে না হয়। ভোট ফর চেঞ্জ প্যানেল থেকে আমি নির্বাচন করব। আমি কেন্দ্রীয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদে আমি সদস্য পদে আমি মনোনয়ন ক্রয় করেছি। এদিকে সকালে ডাকসু নির্বাচনের পূর্ণাঙ্গ প্যানেল ঘোষণা করেছে জামায়াত ইসলামীর ছাত্র সংগঠন ইসলামী ছাত্র শিবির। এই প্যানেলের ভিপি প্রার্থী আবু সাইদ কায়েম ও জিএস পদে প্রার্থী SM ফরহাদ। আমরা যে প্যানেল করেছি এবং শিক্ষার্থীরা আমাদের অন্যান্য যে বন্ধুপ্রতিম ছাত্র সংগঠন এবং ইন্ডিপেন্ডেন্ট অ্যাক্টিভিস্টরা যে প্যানেলগুলো করছে, সব মিলে আমাদের যে নির্বাচন হতে যাচ্ছে সেটি একটি প্রাণবন্ত নির্বাচন হতে যাচ্ছে ইনশাআল্লাহ। ছাত্র অধিকার পরিষদও তাদের প্যানেল ঘোষণা করেছে। এই প্যানেল থেকে ভিপি পদে বিনিয়ামিন মোল্লা ও জিএস পদে সাবিনা ইয়াসমিন প্রতিদ্বন্দ্বিতা করবেন। আর আগামী দিনে ঢাকা বিশ্ববিদ্যালয় বিনির্মাণের যে শক্তি এখন সেটা শিক্ষার্থীদের হাতে। এর চেয়ে বিউটি অফ ডেমোক্রেসি ঢাকা বিশ্ববিদ্যালয়ে আর হয় না। ডাকসু নির্বাচন ছাড়া এটা আমরা কোনোভাবেই আসলে চিন্তা করতে পারতাম না। এছাড়া উমামা ফাতেমার নেতৃত্বে একটি পূর্ণাঙ্গ প্যানেল মাহিন সরকারকে ভিপি ও জালাল উদ্দিনকে জিএস করে আরও একটি প্যানেল মনোনয়ন ফর্ম তুলেছে।
যাদের কাজ আছে, যোগ্যতা আছে এবং অভিজ্ঞতা আছে, ডিল করার মতো ক্যাপাসিটি আছে, সেরকম শিক্ষার্থীদেরকে দিয়ে আমরা আমাদের সম্পাদক প্যানেল এবং সদস্য প্যানেল এইটি সাজিয়েছি। এদিকে সন্ধ্যায় ডাকসু নির্বাচনের সার্বিক বিষয় নিয়ে সংবাদ সম্মেলন করেছে ছাত্রদল। এ সময় ডাকসু নির্বাচন কেন্দ্রিক বিভিন্ন অনিয়ম অভিযোগ তুলে ধরা হয়। জাতীয়তাবাদী ছাত্র দলের কিছু শিক্ষার্থী বোন এবং সাথে কিছু সাধারণ শিক্ষার্থী বোন তারা মনোনয়ন ফর্ম সংগ্রহ করতে যায়। ঠিক সেই সময় ফজিলাতুন্নেসা মুজিব হলের একদল উগ্র শিক্ষার্থী এই মনোনয়ন ফর্ম সংগ্রহে বাধা প্রদান করে মব উস্কিয়ে দিয়ে তাদেরকে ব্যাপকভাবে মানসিক হেনস্থা করে এবং শারীরিকভাবে নির্যাতন করার চেষ্টা করে। মনোনয়ন ফর্ম সংগ্রহের দিন শেষ হলেও মঙ্গলবার তা জমা দেওয়া যাবে। সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে যোগ্য নেতৃত্ব বেছে নেওয়ার প্রত্যাশা শিক্ষার্থীদের। মুবাশশির আহমেদ, বাংলা ভিশন, ঢাকা। 2016 সালের 8 অক্টোবর গাজীপুরে জঙ্গি নাটকের অভিযোগে মামলায় সাবেক আইজিপি ও সে সময়ের এসবি প্রধান জাবেদ পাটোয়ারি সহ 5 জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1। এদিন আশুলিয়ায় লাশ পোড়ানোর মামলায় মানবতাবিরোধী অপরাধের অভিযোগে শেখ হাসিনার বিরুদ্ধে আজ সাক্ষ্য দিয়েছেন এক শহীদের ভাই সহ 3 জন। ওবায়দুল্লাহ মামুনের প্রতিবেদনে বিস্তারিত। 2016 সালে দেশের বিভিন্ন জায়গা থেকে ইসলামী মনোভাবাপন্ন 7 যুবককে আটক করে পুলিশের এসবি ও কাউন্টার টেরোরিজম ইউনিট। তাদের মধ্যে একজন ছিলেন যাত্রাবাড়ি মাদ্রাসার ছাত্র ইব্রাহিম। গাজীপুরের জয়দেবপুরে 2016 সালের 8 অক্টোবর জঙ্গি নাটক সাজিয়ে সেদিন তাদেরকে নির্মমভাবে হত্যা করা হয় বলে সোমবার আদালতে অভিযোগ উপস্থাপন করে প্রসিকিউশন। সন্তানকে গুম ও হত্যার দায়ে আদালতে একটি অভিযোগ দায়ের করেন মাদ্রাসার ছাত্র ইব্রাহিমের বাবা। এ ঘটনায় তৎকালীন পুলিশের সাবেক এসবি প্রধান ও পুলিশের মহাপরিদর্শক জাবেদ পাটোয়ারি সহ 5 জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1। অন্য আসামিরা হলেন তৎকালীন গাজীপুরের পুলিশ সুপার হারুনুর রশিদ, ডিএমপির সিটিটিসির সাবেক প্রধান মনিরুল ইসলাম ও বগুড়ার তৎকালীন এসপি ও এএসপি। বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বে 3 সদস্যের বিচারিক প্যানেল এ আদেশ দেয়। শুনানি করেন প্রসিকিউটর গাজী MH তামিম। গুম এবং বিচার বহির্ভূত হত্যার অপরাধ, যেটি মানবতা বিরোধী অপরাধেরই একটি অংশ হিসাবে তদন্ত সংস্থা প্রাথমিকভাবে প্রমাণের সত্যতা পেয়েছে। তারই ভিত্তিতে এই 5 জনের বিরুদ্ধে একটি গ্রেফতারের আবেদন তদন্ত সংস্থা আমাদেরকে জানিয়েছিল। আমরা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে সাবেক আইজিপি জাবেদ পাটোয়ারি সাহেব সহ 5 জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানার আবেদন করেছিলাম। মাননীয় ট্রাইব্যুনাল তাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে। এদিকে জুলাই আন্দোলনে সাভারে লাশ পোড়ানোর মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল সহ 3 জনের বিরুদ্ধে 5ম দিনের মতো সাক্ষ্য নেওয়া হয়েছে। এদিন আদালতে সাক্ষ্য দেন শহীদ ইমাম হাসান তাইমের ভাই, প্রত্যক্ষদর্শী জসিমউদ্দিন ও জুলাই যোদ্ধা এনাম। প্রসিকিউশনের পক্ষে আদালতে শুনানি করে প্রসিকিউটর মিজানুল ইসলাম। যাকে আশুলিয়ায় হত্যা করা হয়েছিল এবং লাশ পুড়িয়ে দেওয়া হয়েছিল, সেই মর্মান্তিক ঘটনার ভিডিও উনি প্রদর্শন করেছেন এবং নিজের ছেলেকে শনাক্ত করেছেন। লাশ পোড়ানোর আগে ভ্যানে তোলা ছিল সেই অবস্থাটা। সকাল 11টায় সাক্ষ্য গ্রহণ শুরু হয়ে চলে বিকেল 5টা পর্যন্ত। ওবায়দুল্লাহ মামুন, বাংলা ভিশন, ঢাকা। প্রকৃতির প্রতি সদয় হতে সবার প্রতি আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। প্রকৃতি পরিবেশ নষ্ট হলে মাছ উৎপাদন একসময় বন্ধ হয়ে যাবে বলে শঙ্কা প্রকাশ করেন তিনি। গভীর সমুদ্রে মৎস্য আহরণের সুযোগকে কাজে লাগানোর উপরও বিশেষ গুরুত্ব দেন প্রধান উপদেষ্টা। রিপোর্ট করছেন সেকান্দার রহমান। জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে আলোচনা সভার আয়োজন করে মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়। আলোচনায় অংশ নিয়ে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বলেন, জলাশয়ে দূষণ ও জলবায়ু পরিবর্তনের কারণে মৎস্য উৎপাদনে ক্ষতিকারক প্রভাব পড়ছে। অবৈধ জাল এবং সরঞ্জাম প্রস্তুত ব্যবহার সহ যে কোনো ধরনের বেআইনি কর্মকাণ্ড কঠোরভাবে প্রতিহত করতে হবে। এটা শুধু কোনো একটা পুলিশ বাহিনী বা কেউ গিয়ে করবে তা না, এটা আমাদের নাগরিক দায়িত্ব হিসেবে আমাদেরকে করতে হবে। সবাই সবারটা, সবার অঞ্চল, সবার এলাকা নিশ্চিত করতে হবে কেউ যেন আমাদের এটার থেকে বঞ্চিত না হয়।
মৎস্য উৎপাদনে বিরূপ প্রভাব ঠেকাতে যথাযথ পদক্ষেপ নেওয়ার নির্দেশ দেন তিনি। বিশ্ববিদ্যালয়ের পাঠ্যক্রমে গভীর সমুদ্রে মাছ ধরার বিষয়টি অন্তর্ভুক্ত করার আহ্বানও জানান। এখন যেভাবে অগ্রসর হচ্ছি, আমাদের মনে হয় আগামী প্রজন্মর ভাগ্য সংকীর্ণ হয়ে যাচ্ছে, অথচ আমাদের দায়িত্ব ছিল সেটাকে আরো প্রসারিত করা। কাজে আমাদের গিয়ার বদলাতে হবে, সংকোচনের গিয়ার থেকে আমাদের সম্প্রসারণের গিয়ারে চলে যেতে হবে, এবং আমরা পারি, না পারার কিছু নেই এখানে, কারো চাইতে কারো বুদ্ধি কম না। এ সময় মৎস্য খাতে অবদান রাখায় 9 জন ব্যক্তি ও প্রতিষ্ঠানকে পদক তুলে দেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস। সিকান্দার রেমান, বাংলাভিশন, ঢাকা। ভারত থেকে আমদানির খবরে পাইকারি বাজারে কমতে শুরু করেছে পেঁয়াজের দাম। দুদিনের ব্যবধানে কেজি প্রতি 5 থেকে 10 টাকা দাম কমেছে। খুচরা বাজারে এর প্রভাব তেমন না পড়লেও শীঘ্রই দাম কমার ইঙ্গিত দিলেন ব্যবসায়ীরা। জিয়াউল হক সবুজের রিপোর্ট। দীর্ঘ প্রায় 5.5 মাস পর দিনাজপুরের হিলি স্থল বন্দর দিয়ে শুরু হয়েছে ভারত থেকে পেঁয়াজ আমদানি। রবিবার পেঁয়াজ বোঝায় 2টি ভারতীয় ট্রাক বাংলাদেশে ঢোকার খবরে কমতে শুরু করেছে দাম। রাজধানীর অন্যতম ব্যস্ত বাজার কারওয়ান বাজারে গিয়ে দেখা গেল পেঁয়াজের বাজারে অস্থিরতা কমেছে। মানভেদে 65 থেকে 70 টাকা দরে পেঁয়াজ মিলছে পাইকারি বাজারে। শুনি যে মোকামে দাম বেশি থাকার কারণে এই জায়গার দাম বেশি। এর আগে আর একটু বেশি ছিল, এখন বর্তমানে মনকে 200 টাকা কমছে। আগে ছিল 50 টাকা, এখন 70 টাকা পার কেজি। এটা হচ্ছে পাইকারি বাজারই, তো মহল্লার বাজার আরো বেশি দাম। গৃহস্থের চাঙ্গের পিস শেষ সিজনের পিস তো ভাই, এই জন্য আর কি তো বাজারটা বাড়তি। স্বল্প আয়ের মানুষ, আমাদের জন্য খরচ খুব বেশি হয়ে যায়, সংসার চালাইতে হিমশিম খাওয়া। আড়তদাররা জানিয়েছেন পাইকারি মোকামে সরবরাহ কমায় অস্থির পেঁয়াজের বাজার, তবে আমদানির খবরে কমতে শুরু করেছে দাম। ইন্ডিয়ান পেঁয়াজ আর কথা শুনে দেখা গেছে বাজার দেখা গেছে 10 টাকা কেজিতে কমছে। মালটার লাইন থেকে ভালো হয়েছে, আবার 100 বা 90 80 হইব না, ঠাস করে সীমিতর ভিতরেই থাকবো। বেশ পাঠি ধরে রাখছে, দাম কম, বেড়ার 3100 বেচছে একদিন, ও অনেক 2500 বেচবো, দেখা গেল পরে 2000 বেচবো, 2500 বেচবো না। সরবরাহ আরও বাড়লে খুচরা বাজারে পেঁয়াজের দাম আরও কমবে, এমন আশ্বাস ব্যবসায়ীদের। জিয়াউল হক সবুজ, বাংলাভিশন, ঢাকা। ঋণের নামে 858 কোটি টাকা আত্মসাতের অভিযোগে এক্সিম ব্যাংকের সাবেক চেয়ারম্যান ও নাসা গ্রুপের কর্ণধার নজরুল ইসলাম সহ 21 জনের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন। রাজধানীর সেগুনবাগিচায় কমিশন কার্যালয়ে ব্রিফিংয়ে প্রতিষ্ঠানটির মহাপরিচালক আক্তার হোসেন জানিয়েছেন, এই ঘটনায় মদিনা ডেটস অ্যান্ড নাটসের প্রোপাইটর মোজাম্মেল হোসাইনের বিরুদ্ধেও মামলা হয়েছে। এছাড়াও চটপটির দোকান দেখিয়ে 80 কোটি টাকা আত্মসাতের অভিযোগে এস আলম গ্রুপের চেয়ারম্যান সাইফুল আলম সহ 20 জনের বিরুদ্ধে মামলার অনুমোদনও দিয়েছে দুদক। প্রতিষ্ঠানটির মহাপরিচালক জানিয়েছেন, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক থেকে অন্তত 234 কোটি টাকা ঋণের নামে অর্থ লোপাটের অভিযোগ অনুসন্ধান করতে গিয়েই তারা এই তথ্য পেয়েছে। এছাড়াও সন্দেহজনক লেনদেন ও অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে যশোর 3-এর সাবেক এমপি কাজী নাবিল আহমেদের বিরুদ্ধেও মামলা হয়েছে। স্বত্বাধিকারী মিসেস লা অ্যারিস্টোক্রেসি এর ঋণ হিসাবে 79,96,69,000 টাকা অন্যত্র সরিয়ে এবং তা পরিশোধ না করে এবং সেখান থেকে পরবর্তীতে টাকাগুলো নগদ, পে অর্ডার এবং অন্য হিসাবে স্থানান্তরের মাধ্যমে আত্মসাতের অপরাধ প্রমাণিত হয়। জনাব মোহাম্মদ সাইফুল আলম, সাবেক চেয়ারম্যান, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সহ মোট 20 জনের বিরুদ্ধে দণ্ডবিধির সংশ্লিষ্ট ধারায় এবং মানি লন্ডারিং প্রতিরোধ 2012 এর সংশ্লিষ্ট ধারায় আরও একটি মামলা রুজু হয়েছে। কুমিল্লার মুরাদনগরে ট্রিপল মার্ডারের ঘটনায় অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়ার ভেরিফাইড ফেসবুক পেজ থেকে প্রচার হওয়া ডকুমেন্টারি প্রতিবেদনে দেয়া বক্তব্য জোরপূর্বক নেওয়া হয়েছে দাবি করেছেন নিহত রুবির স্বামী ও মেয়ে রুমা আক্তার। সোমবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে সংবাদ সম্মেলন করে এই দাবি জানান তারা। সংবাদ সম্মেলনে হত্যাকাণ্ডের সময় থেকে শুরু করে বর্তমান অবস্থার কথাও তুলে ধরেন নিহত রুবির মেয়ে রুমা আক্তার। এ সময় উপদেষ্টার বাবা ও শিমুল চেয়ারম্যানের গ্রেফতারের দাবি জানিয়ে তিনি বলেন, তাদের গ্রেফতার করলেই হত্যার মূল রহস্য বেরিয়ে আসবে। এবং কি বাংলাদেশে আছেন,
কেউ দেশের বাইরে যায়নি। গত সাংবাদিক সম্মেলনের মধ্যে কিন্তু বলেছিলাম যে যদি এখান থেকে যাওয়ার পর আমাদেরকে কোনো জোরপূর্বক কোনো কিছু করা হয় বা আমি যদি মারা যাই, এটার জন্য একমাত্র দায়ভার থাকবে আসিফ মাহমুদ। দেখেন সেম কাহিনীটা কিন্তু আমার বাবার সাথে করে ফেলছে অলরেডি। সংবাদ শেষ করব, ক্রাউন 7 শিরোনামগুলো আরো একবার জানি। নির্বাচনী কর্মপরিকল্পনা চূড়ান্ত এই সপ্তাহেই। কেন্দ্র না বাড়িয়ে ভোটার সংখ্যা সমন্বয়ের পরিকল্পনা। আইনশৃঙ্খলা বাহিনীতে নতুন নিয়োগ চলছে। একদিন বাড়লেও ডাকসু নির্বাচনে মনোনয়নপত্র সংগ্রহ আর জমা দেওয়ার সময়সীমা। দাখিল করেছে বেশ কয়েকটি প্যানেল। লেভেল প্লেইং ফিল্ড নেই অভিযোগ ছাত্র দলের। গভীর সমুদ্রে মৎস্য আহরণের সুযোগকে কাজে লাগানোর উপর গুরুত্ব প্রধান উপদেষ্টার। মৎস্য খাতে অবদান রাখায় 9 ব্যক্তি ও প্রতিষ্ঠানকে পদক প্রদান। আমদানির খবরে নিম্নমুখী পেঁয়াজের বাজার। কেজি প্রতি দর কমেছে 5 থেকে 10 টাকা। দাম আরও কমবে বলে আশা ব্যবসায়ীদের। দর্শক, এই ছিল এখনকার মতো। পরের সংবাদ সকাল 7:30টায় দেখার আমন্ত্রণ রইল। এছাড়াও বাংলাভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bvnews24.com ও facebook.com/banglavisionnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews। এতক্ষণ সঙ্গে থাকায় ধন্যবাদ সবাইকে।